সকালবেলা উঠে খবরের কাগজ আর চায়ের পেয়ালা নিয়ে সবে একটু আরাম কেদারায় গাটা এলিয়ে দিয়েছি। অমনি কিরিং কিরিং করে টেলিফোন বেজে উঠল। সাত তাড়াতাড়ি আবার কে ফোন করলো রে বাবা? আজ তো আমি রোগী দেখি না, কোনো ডাক্তারই দেখেন না। সপ্তাহে অন্তত একটা দিন ছুটি না নিলে কি করে চলে? একটু বিরক্ত হয়ে টেলিফোনের রিসিভারটা তুলে নিলাম। ওধার থেকে আওয়াজ এলো, আমি সুজিত বলছি, ডক্টর তলাপাত্র নার্সিংহোম থেকে। কাল রাত্রে আমার স্ত্রীকে এখানে ভর্তি করে দিয়েছিলাম। হ্যাঁ, তুই যা আন্দাজ করেছিলি তাই, যমজ দুটিই ছেলে। পারলে বিকেলের দিকে একবার ঘুরে যাস এখান থেকে। সুজিত আমার ছেলেবেলার বন্ধু, কাজেই না গিয়ে উপায় নেই। অবশ্য ডক্টর তলাপাত্র 1 নম্বরের ডাক্তার, নামডাক খুব, কিন্তু মাঝে মাঝে ওর চালচলনে এমন একটা খেয়ালিপনা দেখা যায় যে লোকে ওর নাম দিয়েছে পাগলা ডাক্তার। বয়স হয়েছে, অভিজ্ঞতাও কম হয়নি, তা সত্ত্বেও ওর পাগলামি ভাবটা যেন ইদানিং আরও বাড়ছে। সুজিত যখন পরামর্শ চাইছিল তখন ওর নামটাই আগে মনে এসেছিল, তবে সাবধান করে দিয়েছিলাম, ডাক্তার খুবই ভালো, নির্ভুল চিকিৎসা। কিন্তু মাঝে মাঝে ওই কেমন একটু, কথাটা শেষ করা হয়নি। বিকেলের নার্সিংহোমে গিয়ে দেখি সুজিতের স্ত্রী পাশ ফিরে শুয়ে আছেন। পাশে একটা কটের মধ্যে এক জোড়া যমজ শিশু গুড়িসুড়ি দিয়ে ঘুমোচ্ছে। কপালে লাল রং দিয়ে 1 এবং 2 লেখা, অর্থাৎ কোনটি 1 নম্বরের বাচ্চা আর কোনটি 2 নম্বরের তা যাতে চিনতে গোলমাল না হয়ে যায় তার জন্য ওদের ওইভাবে চিহ্নিত করে রাখা হয়েছে। ভালো করে দেখবার জন্য একটু কাছেই এগিয়ে গেলাম। দেখি 2 নম্বর মার্কা ছেলেটির মাথায় একটা আটোসাটো হেলমেট পরানো। সুজিত পাশেই একটা চেয়ারে বসে একটা ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিল। অবশ্য আমি ঘরে ঢুকতেই সে উঠে দাঁড়ালো, এগিয়ে এলো আমার কাছে। ইশারায় হেলমেটটার দিকে চোখ ফিরিয়ে বললাম, এটা আবার কি? ঠিক সেই সময় ঘরে ঢুকলো নার্স। আমার কথাটা সে শুনতে পেয়েছিল, জবাব সেই দিল। বলল, ওই মাথাটা সম্পূর্ণ পুষ্ট হয়নি, এখনও নরম রয়েছে, তাই ডক্টর তলাপাত্র একটা লোহার হেলমেট পরিয়ে দিয়েছেন যাতে চোট না লাগে। কিন্তু এত ছোট হেলমেট কোথায় পেলেন? উনি কোত্থেকে খুঁজে পেতেই আগে জোগাড় করে রেখেছিলেন। ওর স্টক তো বড় কম নয়, আর জানেনই তো কখন কি খেয়াল হয়, খুব সাবধানী মানুষ কি না। 2টি বাচ্চাই বেশ আরামেই ঘুমোচ্ছে। হেলমেট পরেও 2 নম্বর বাচ্চাটি খুব যে একটা অস্বস্তি বোধ করছে এমন মনে হলো না। কেমন দেখলি? সুজিত প্রশ্ন করল। সুজিতের স্ত্রীও পাশ ফিরে তাকালেন। আমাকে দেখে উৎকণ্ঠিত কণ্ঠে বললেন, ও ডক্টর রায় এসেছেন? আচ্ছা, ওর মাথাটা নাকি এখনো নরম তুলতুলে রয়েছে, কি হবে, ভালো হবে তো? হেসে বললাম, কেন হবে না? এরকম তো কত কেস হয়, পরে আবার সব ঠিক হয়ে যায়। ও নিয়ে আপনি ভাববেন না। কেস কথাটা আপনি মুখ থেকে বেরিয়ে এলো, কেননা ডাক্তারদের ভাষায় রোগীরা বেশিরভাগ সময় একটি কেস ছাড়া আর কিছু নয়। সুজিতের যমজ ছেলে 2টি যথাসময় বহাল তবিয়তে নার্সিংহোম থেকে বাড়ি চলে এলো। 2 নম্বরেরটি সেই হেলমেট মাথায় দিয়েই। ডক্টর তলাপাত্র বলেছেন হেলমেট যেন কোনো সময় খোলা না হয়। ওর ওপরে 2টো ফুটো আছে, তাই দিয়ে মাথাটা ধোয়ানো, স্নান করা কিছুই আটকাবে না। কিন্তু খবরদার, হেলমেটটি স্থানচ্যুত হলে সমূহ বিপদের কারণ হতে পারে। বেশ কিছুদিন দরকার হলে বেশ কয়েক বছরও ওইভাবে ওটাকে মাথায় আটকে রাখতে হবে, যতদিন না মাথার হাড় শক্ত হয়ে আর 5 জন মানুষের মতো হচ্ছে। ডক্টর তলাপাত্রের নির্দেশ মানতেই হবে। তিনি নিজেই যখন দায়িত্ব নিয়েছেন, এবং এর মতো উচ্চ দরের ডাক্তার শহরে খুব বেশি নেই। ইতিমধ্যে আমি একটা ফেলোশিপ চেয়ে এলাম সুদূর ইংল্যান্ডে। বছর 5 ওখানে কাটিয়ে একটা বড় ডিগ্রি নিয়ে দেশে ফিরলাম। কিন্তু কলকাতায় নয়, দিল্লির একটা বড় মেডিকেল রিসার্চ সেন্টার কাজ করার জন্য ওরাই আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। তাই ইংল্যান্ড থেকে সোজা সেখানেই এসে যোগ দিলাম। দেখতে দেখতে আরও 7-8 বছর কেটে গেল।
ইতিমধ্যে 12 কলকাতায় গিয়েছিলাম, তাও খুব অল্প সময়ের জন্য। সকালে প্লেনে রওনা হয়ে দুপুরটা কলকাতায় কাটিয়ে আবার সন্ধ্যার প্লেন ধরে দিল্লিতে ফিরে এসেছি। বন্ধুবান্ধব কারোর সঙ্গে দেখা করার সুযোগ হয়নি, না সুজিতের সঙ্গেও না। কিন্তু মনটা পড়ে আছে কলকাতায়। চেনাশোনা কত লোকের সঙ্গে দেখা হয় না কত দিন, কিন্তু ফুরসত কোথায়। শেষ পর্যন্ত কিন্তু একটা সুযোগ জুটে গেল। কলকাতায় একটা অল ইন্ডিয়া মেডিকেল কনফারেন্স বসেছে 4 দিন ধরে। আমাকেও পেপার পড়তে হবে। ভাবলাম ওই সঙ্গে আরও 3 দিন ছুটি নিয়ে নিলে সপ্তাহখানেক অন্তত কলকাতায় কাটিয়ে আসা যাবে। কনফারেন্স হয়ে গেল, এখন 3 দিন পুরোপুরি বিশ্রাম। তাই প্রথমেই চলে এলাম সুজিতের বাড়ি। প্রথমেই সুজিতের স্ত্রীর সঙ্গে দেখা। জিজ্ঞেস করলাম, সুজিত কোথায়, আর ছেলেরা ওরা কেমন আছে? সুজিতের স্ত্রী আমাকে দেখে প্রথমটা চমকে উঠেছিলেন। প্রথম বিস্ময়টা কাটাতে বললেন, ও মা আপনি? ও কতদিন পরে। উনি ওই ঘরে আছেন, ছেলেরা খেলতে গেছে। আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। সুজিতকে বললাম, তোর চাইতে তোর ছেলেদের দেখতে আগ্রহ হচ্ছে বেশি। ওরা কখন আসবে? সেই 2 নম্বরই হেলমেট পরা ছেলেটি বেশ ভালো আছে তো? মাথা এতদিনে ঠিক হয়ে গেছে নিশ্চয়? সুজিত বলল, আর বলিস কেন, ডক্টর তলাপাত্র কি সহজে হেলমেট খুলতে দেন? পুরো 5টা বছর ছেলেটা ওই রকম একই আঁটুসাঁটু হেলমেট পরে কাটিয়েছে। অবশ্য তারপর ওটা খুলে দিয়েছেন ডক্টর তলাপাত্র নিজেই। এখন নাকি মাথার খুলি শক্ত স্বাভাবিক হয়ে গেছে। নিজের চোখেই দেখিস, ওরা এখনই মাঠ থেকে ফিরবে। আর প্রায় বলতে বলতেই 2টি বছর 12-13 বয়সের ছেলে ঘরে এসে ঢুকলো। অবিকল একরকম মুখ, একরকম চেহারা। না, ঠিক বলা হলো না। একজনের মাথার উপরের দিকটা কেমন যেন তোবড়ানো, যেন কেউ টিপে ছোট করে দিয়েছে, কিন্তু শরীরটা বেশ গাট্টা কোনটা। অন্য ছেলেটি এত হৃষ্টপুষ্ট না হলেও চেহারা অনেকটা স্বাভাবিক। চেহারা দেখেই আমি বুঝতে পারলাম কোনটি 1 নম্বরই আর কোনটি 2 নম্বরই। সুজিত ওদের ডেকে বলল, এইদিকে আয়, প্রণাম কর। আমার ছেলেবেলার বন্ধু ডাক্তার রেবন্ত রায়। 1 নম্বরই এসে আগে প্রণাম করলো, তার দেখা দেখি 2 নম্বরইও। কাছে টেনে নিয়ে বললাম, থাক থাক, কি নাম তোমাদের? 1 নম্বর বলল, আমার নাম অশোক। আর তোমার? 2 নম্বর বাচ্চাটি চট করে জবাব দিতে পারল না, কেমন যেন বারবার চেষ্টা করতে লাগলো। অশোক বলল, ওর বড্ড ভুলো মন, কিছু মনে রাখতে পারে না, নিজের নামও সময় সময় ভুলে যায়, অনেক ভেবে তখন হয়তো মনে পড়ে। ওর নাম বিতোষক। বিতোষক ঘাড় নাড়ল, তার হাতে একটা হকি স্টিক। এতক্ষণ ভালো করে লক্ষ্য করিনি, দেখে বললাম, বাহ, তুমি তো একজন মস্ত খেলোয়াড় মনে হচ্ছে। বিতোষক এবার হাসতে লাগলো। ওদের দিকে আরও কয়েক নজর তাকিয়ে বললাম, যাও জামা কাপড় বদলে এসো। ওরা চলে গেল। সুজিত আমার দিকে তাকিয়ে বলল, অশোককে নিয়ে তো আমার কোনো ভাবনা নেই, ভাবনাটা বিতোষককে নিয়ে। স্বাস্থ্য চমৎকার, খেলাধুলায় কেউ ওর সঙ্গে পারে না, স্পোর্টসে ফার্স্ট হয়, বড় বড় পুকুর সাঁতরে এপার ওপার করতে ওর জুড়ি নেই, কিন্তু বুদ্ধিশুদ্ধি তার সঙ্গে তাল রেখে চলতে পারছে না। স্মৃতিশক্তি ভীষণ কম, লেখাপড়ায়ও এগোচ্ছে না। অশোক তো এরই মধ্যে ওর 3 ক্লাস উপরে পড়ছে, কিন্তু জড়বুদ্ধি তো হয়নি। না না, ঠিক জড়বুদ্ধি বলা চলে না, তবে অন্য সব ব্যাপার যেমন তুখোর, যেখানে মাথা খাটাতে হবে সেখানে একেবারে উল্টো। কথাবার্তা সবই বোঝে, তবে অসংলগ্ন কথাবার্তাও যে মাঝে মাঝে বলে তা না। ওকে নিয়ে তাই আমাদের বড্ড ভাবনা। ডক্টর তলাপত্র কি বললেন? তিনি তো মনে যে খুব খুশি, প্রায় আসেন নিজের থেকেই। 2 ছেলের সঙ্গেই গল্প গুজব করেন, বিশেষ করে বিতোষকের সঙ্গে। আবার মাঝে মাঝে ডায়েরি খুলে কী সব নোটও করে নেন। একবার আমার স্ত্রী কৌতূহল হয়ে জানতে চেয়েছিলেন কিসের নোট। তার ডক্টর তলাপত্র ও কিছু না বলে তাড়াতাড়ি কথাটা চাপা দিয়ে অন্য কথা পারলেন। সেদিনকার মতো উঠে এলাম, কিন্তু মনের মধ্যে কেমন একটা খটকা রয়ে গেল। দিল্লিতে আমাদের মেডিকেল রিসার্চ সেন্টারে বেশ ভালো একটা লাইব্রেরি রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের নানা শাখার আধুনিকতম বই প্রায় সবই এখানে রাখা হয়।
লাইব্রেরিয়ানকে বললাম, ব্রেন অর্থাৎ মস্তিষ্ক সম্বন্ধে কিছু নতুন বই এসে থাকলে একটু দেখাবেন। পেশায় ডাক্তার, কাজেই মস্তিষ্ক, সোজা বাংলায় যাকে আমরা বলি মগজ, তার সম্বন্ধে মোটামুটি একটা ধারণা আগেই ছিল। এই বইগুলি পড়ে তার আরও অনেক খুঁটিনাটি তথ্য জানতে পারলাম। আমাদের এখানে ডক্টর বেঙ্কট সুব্রমণিয়াম ব্রেন স্পেশালিস্ট হিসেবে পরিচিত, তার সঙ্গেও একটু আলোচনা করা গেল। তাহলে ডক্টর তলাপাত্র? না, এ অসম্ভব। বছরখানেক পরে আবার কলকাতায় ফিরলাম। এবার ঠিক কনফারেন্স নয়, একটা আলোচনা চক্র, যাকে বলা হয় সেমিনার। আমি চেষ্টা চরিত্র করে এটার ব্যবস্থা করেছিলাম, আর আলোচনার বিষয়ও ঠিক করে দিয়েছিলাম হিউম্যান ব্রেন অর্থাৎ মানুষের মগজ। ডক্টর তলাপাত্রকে সভা পরিচালনার জন্য আমন্ত্রণ জানানো হলো। কলকাতায় এসেই কিন্তু আমি প্রথম ছুটলাম সুজিতদের বাড়ি। গেটের কাছেই অশোক আর বিতোষক দুজনের সঙ্গেই দেখা। এই 1 বছরে ওরা আরও খানিকটা লম্বা হয়ে গেছে। অশোক আমাকে দেখেই চিনল। আরে রেবস্ত কাকা, কবে এলেন? বিতোষক কিন্তু হা করে আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমাকে ও যে আগে কোনোদিন দেখেছে এমন মনেই হলো না। কি গো, চিনতে পারলে না? হেসে বিতোষকের দিকে তাকিয়ে বললাম। বিতোষক কেমন আমতা আমতা করতে লাগলো, কিন্তু এই পর্যন্তই। অশোককে বললাম, চলো তোমার বাবার সঙ্গে দেখা করে আসি। সুজিতকে আমার বিশ্বাসের কথা বললাম, কেমন করে এ ধারণা এসেছে তাও বললাম। যদি সত্যি হয় তাহলে তোর আর তোর স্ত্রীর সাক্ষ্য দরকার হতে পারে। সুজিত বিমূঢ়ের মতো তাকিয়ে রইল। আলোচনা চক্র যথাসময় শুরু হলো। ডক্টর তলাপাত্র সমেত আরও অনেকে এসে হাজির হয়েছে। মস্তিষ্ক সম্বন্ধে আধুনিকতম গবেষণা নিয়ে আলোচনা চলতে লাগলো। আমি হঠাৎ উঠে বললাম, আমরা তো সবাই জানি মগজ বা ব্রেনই মানবদের সবচেয়ে জটিল কিন্তু সবচেয়ে ক্ষমতা সম্পন্ন যন্ত্র, যার জন্য মানুষ মানুষই হয়েছে, জানোয়ার হয়নি। অর্থাৎ আমি বলতে চাই, প্রাণী জগতের বিবর্তনের সবচেয়ে শেষ ধাপে এসেছে প্রাইমেটিসরা, আর প্রাইমেটিসদের শেষ ধাপের জীবই হচ্ছে মানুষ। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ক্ষমতাশীল জীব। কেন এমনটা হলো? এর একটাই উত্তর, মানুষের ব্রেন বা মগজ। মাছ থেকে শুরু করে উভচর সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী, এদের মগজ পরীক্ষা করলেই দেখা যাবে এ জিনিস কেমন ধাপে ধাপে একটু একটু করে সুশৃঙ্খলভাবে গড়ে উঠেছে। অত বড় একটা ডাইনোসরের শরীরের তুলনায় মগজ কতটুকু জায়গা জুড়ে থাকতো? কিছুই না। এর তুলনায় যে কোনো স্তন্যপায়ী জীবের মগজ শরীরের তুলনায় বেশ বড়। বানরের বেলায় তা আরও সুপুষ্ট হয়ে উঠেছে এবং শেষ ধাপে মানুষে এসে তা পূর্ণ রূপ পেয়েছে, তাই না? এসব নিহাতি প্রাথমিক তথ্য, ডাক্তারদের এই সভায় বলা শোভা পায় না, তবু বলছি, কারণ আমরা দেখেছি কি জটিল একটা যন্ত্র বিধাতা আমাদের মাথার মধ্যে পুরে দিয়েছেন। এর প্রতিটি অংশ একটা বিভিন্ন কাজের দায়িত্ব নিয়েছেন এবং অসংখ্য স্নায়ুর সাহায্যে তা হাসিল করে যাচ্ছে। এর কোনো অংশ চালাচ্ছে আমাদের বাক শক্তি, কোনো অংশ স্বাদ গ্রহণের, কোনোটা দেহ চালানোর। আমাদের হর্ষ, বিষাদ, শুভবুদ্ধি, ঘৃণা, স্মৃতিশক্তি সবই নিয়ন্ত্রণ করছে আর এর একটা অংশ। কি তাই না? এখন মনে করুন, আমরা যদি এর কোনো অংশকে ইচ্ছাকৃতভাবে কাজ করতে না দিই, তাহলে সেই অংশটি আস্তে আস্তে অকেজো হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে কথাটার উপরে জোর দিয়ে এই কথা বলছি আমি। ডক্টর তলাপাত্র, আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত? ডক্টর তলাপাত্র কোনো উত্তর দিলেন না, বিমূঢ়ের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। আমি আবার বলতে শুরু করলাম, বন্ধুগণ, আমাদের মধ্যে আজ ডক্টর তলাপাত্রের মতো প্রবীণ চিকিৎসক উপস্থিত আছেন। মস্তিষ্ক বিজ্ঞান সম্বন্ধে তিনিও একজন বিশেষজ্ঞ বলেই পরিচিত, কিন্তু তিনি আমার কথার কোনো জবাব দিচ্ছেন না কেন? আমার রকম সকম দেখে সবার অন্যান্য সদস্যের সবাই বেশ উসখুস করছেন বুঝতে পারছিলাম। আমি প্রশ্নটির পুনরুক্তি করতে যেতেই হঠাৎ একজন উঠে দাঁড়িয়ে বললেন, ডক্টর রয়, হেয়ালি না রেখে সোজাসুজি বলুন আপনি কি বলতে চান। তবে শুনুন,
একটি ঘটনার কথা আজ থেকে 13-14 বছর আগে ঘটলেও তার জের এখনও চলবেও বহু দিন ধরে। এই বলে আমি ডক্টর তলাপাত্রের নার্সিংহোমে অসকাল বিতোষকের জন্মের কথা বললাম। তারপর যমজদের উপর পরীক্ষা করবার জন্য ডক্টর তলাপাত্রও একজনের মাথায় লোহার আঁটোসাঁটো হেলমেট পরিয়ে কিভাবে 5 বছর তার মাথার খুলিটা বাড়তে দেয়নি সে কাহিনী বললাম, এবং তার ফলে কি দাঁড়িয়েছে সেটাও বললাম। ডক্টর তলাপাত্রের দিকে চেয়ে বললাম, সত্যি কিনা আপনি বলুন, জন্মমাত্র মাথার হেলমেট পরিয়ে মাথার খুলি আর সেই সঙ্গে তার মগজ অস্বাভাবিকভাবে বাড়তে না পারে সেই পরীক্ষা আপনি করেছিলেন কি না? সত্যি করে বলুন। তার ফলে কি হয়েছে? সেই নিষ্পাপ শিশুর মস্তিষ্কে কতগুলি অংশ ঠিকমতো গড়ে উঠতে না পেরে আজ প্রায় অকেজো হয়ে পড়েছে। ছেলেটির স্মৃতিশক্তি বললে কিছুই নেই, কেননা মগজের যে অংশ ওই স্মৃতিশক্তি পরিচালনা করে তা একদম নষ্ট করে দেওয়া হয়েছে, আর তার বদলে কিছু বাড়তি শক্তি চলে এসেছে মগজের অন্য অংশে, বিশেষ করে যে অংশ মানুষের দেহ চালনার দায়িত্ব নিয়েছে। ছেলেটির শারীরিক শক্তি তাই বেড়ে গেছে, খেলাধুলা, স্পোর্টস, সাঁতার এসব দিকে সে চৌকস হয়ে উঠেছে। কিন্তু হলে কি হবে? মানুষের যা প্রধান সম্পদ বুদ্ধিবৃত্তি, তা থেকেই তাকে বঞ্চিত করা হয়েছে। বলুন ডক্টর তলাপাত্র, আমি ঠিক বলছি? সভা তখন নিশ্চুপ হয়ে গেছে, একটি ছুঁচ পড়লেও যেন তার আওয়াজ শোনা যাবে। ডক্টর তলাপাত্র মাথা নিচু করে বসে আছেন। যমজ ছেলেদের একটিকে বেছে নেওয়ার পেছনেই সমস্ত রহস্য ধরা পড়ে গেছে। পাশাপাশি একই বাড়ির 2 যমজ ভাইয়ের মস্তিষ্কের এই পরিবর্তন কিভাবে চলছে মিলিয়ে দেখবার জন্য এর চেয়ে সহজ ক্ষেত্র তো আর নাও হতে পারে। তাই ডক্টর তলাপাত্র অসম্ভব ফি দিয়েও যাকে কল দিলে সহজে নাগাল পাওয়া যায় না, তিনি আপনা থেকে ওই শিশু দুটির বাড়ি গিয়ে হাজির হতেন, তাদের সঙ্গে গল্প করার ছলে পরীক্ষা চালাতেন আর তার ফলাফল ডায়েরিতে নোট করে নিতেন। ঠিক কি না ডক্টর তলাপাত্র? আপনিই বলুন, চুপ থাকলে চলবে না। আবার সব চুপচাপ। আমি বোধহয় একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিলাম, তাই বসে পড়ায় যুক্তিযুক্ত ঠিক করলাম। একটু পরেই অনেকেই সমস্যারে বলে উঠলেন, ডক্টর তলাপাত্র এখানে উপস্থিত রয়েছেন, তার কাছে আমরা কিছু শুনতে চাই। ডক্টর তলাপাত্র ইতস্তত করে এবার উঠে দাঁড়ালেন, ধীরে অথচ গম্ভীর গলায় বললেন, হ্যাঁ, ডক্টর রায় যা বলছেন তা সত্যি, কিন্তু আমি এই কাজ করেছি বিজ্ঞানের সাধনা হিসেবে। জীবজন্তু নিয়ে তো হরদম আমরা এক্সপেরিমেন্ট করি, মানুষের বেলায় তা করলে হয়তো আইনের চোখে আমি অপরাধী হব, কিন্তু বিজ্ঞানের চোখে নয়। পৃথিবীর জ্ঞান ভাণ্ডারকে আরও বাড়িয়ে যাওয়াই আমাদের বিজ্ঞানীদের কাজ। ছোট্ট 2-1 ব্যক্তিগত সুখ দুঃখের হিসাব করলে এর সাধনার সিদ্ধিলাভ করা যায় না। আমি দুঃখিত। বলতে বলতেই তার স্বর রুদ্ধ হয়ে এলো। টলতে টলতে তিনি চেয়ারের উপর হুমড়ি খেয়ে পড়লেন। সেদিনকার আলোচনা চক্রও সেখানেই শেষ হলো। পরদিনই আমাকে দিল্লি চলে আসতে হয়েছিল। শিগগিরই ডক্টর তলাপাত্রের বিচার হবে বিজ্ঞানীর সাধনায় বড় নাকি মানবিকতা। বিচারকের রায়ের জন্য অপেক্ষা করে আছি।